এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজকে ডক্টর ইউনূস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন। আপনি দয়া করে বাংলাদেশকে ক্ষান্ত দিয়ে সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পাচ্ছি না, সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন, বিদায় নিন, নইলে পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। সারা দেশে মব কালচার এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করেছে, সমাজটাকে অস্থির করেছে। এবার দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগর। কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিসে বাংলাদেশ পড়বে তা নয়, ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে, তা পরিষ্কার হয়ে যায়। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন বোঝার চেষ্টা করুন, এবং আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের বিপক্ষে ভারত ফের একবার কোনো কড়া অ্যাকশন নেবে। বর্তমান সময় অন্তত একবিংশ শতকের প্রেক্ষাপটে একটা দেশের বিপক্ষে মিলিটারি আস্ফালন মানে নিজেদেরকে দেখানোর থেকে বা করার থেকে ইকোনমিক্যাল সেক্টরে একটা দেশকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে একটা দেশের ঘুরে দাঁড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, যা ভারত এবার করতে শুরু করেছে। ডক্টর জয়শঙ্কর বলেছিলেন মূল্য চোকাতে হবে, যারা ভারতের সঙ্গে কাজ করবে না তাদেরকে কোনো না কোনো ভাবে মূল্য চোকাতে হবে, না হলে তাদেরকে রিয়েলাইজ করতে হবে আসলে ভারত তাদের কতটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে তাদের দেশের উন্নতিতে সাহায্য করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে সিদ্ধান্ত নিল, এরপর মোহাম্মদ ইউনূস সরকার অন্তত বুঝতে পারবেন এই একাধিক শিল্প ব্যবসা বাণিজ্য যেগুলো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ একটা একটা করে বন্ধ করছে, তা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, যা মোহাম্মদ ইউনূসের ভুল পলিসির জন্য সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আজকে এই নির্দেশিকায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে স্থলপথে আর কোনোদিন বাংলাদেশ থেকে পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। 9 মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। সেখানে বস্ত্রশিল্প, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, খাদ্যদ্রব্য একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল। এর ফলে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 6000 কোটি টাকা। এই 6000 কোটি টাকা বাংলাদেশ সরকার ঠিক কোথা থেকে আবার আয় করতে পারে এবং কোষাগারে ব্যাকআপ প্ল্যানিং দিয়ে ইকোনমিক্যাল ক্রাইসিসকে রোধ করতে পারে, তা আজও অবধি বাংলাদেশ সরকার ঘোষণা করতে পারেনি। আর এই পাট শিল্প, যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি তার অন্যতম প্রধান একটি মাধ্যম, সেই পাট শিল্পের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে, স্থলপথে নিষেধাজ্ঞা লাগিয়ে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল যে ব্যাকবোন, সেই মেরুদণ্ডে কিন্তু তুমুল ভাবে একটি ধাক্কা দিল ভারত। কেন দিল এই ধাক্কাটা? কারণটা কি? আমি নিঃসন্দেহে আপনাদের কারণগুলো বলবো, তবে তার আগে ভারতবর্ষ শুধুমাত্র বাংলাদেশকে ধাক্কা দিয়েছে এটা ভাববেন না। এই সিদ্ধান্তে ভারতের যে পাট শিল্প, সেই পাট শিল্প কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা জায়গা তৈরি হলো। যখন আমরা বাংলাদেশ থেকে বস্ত্র আমাদের দেশে ঢোকা বন্ধ করে দিলাম, তখন আমরা দেখলাম আমাদের দেশের বস্ত্র শিল্পে 1000 কোটি টাকা লাভ হয়েছে, তাও আবার 3 মাসে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল, ক্রিসমাস বলুন, নিউ ইয়ার বলুন, ওয়েস্টার্ন যত দেশে যত উৎসব আছে সেই উৎসবে কিন্তু ভারতের বস্ত্র যেতে শুরু করলো এবং বাংলাদেশের বস্ত্রশিল্প চোখের সামনে শেষ হয়ে গেল। বস্ত্রশিল্পীরা রাস্তায় নামলেন, বাংলাদেশের সেনা বস্ত্রশিল্পীদের উপর আক্রমণ করলো এবং বর্তমানে বাংলাদেশের বস্ত্রশিল্পের হার ইতিহাসে সব থেকে খারাপ জায়গায় পৌঁছে গেল। তারা বুঝতেই পারলো না একটু একটু করে ভারত কিভাবে তাদের উপর বদলা বা প্রতিশোধ নিচ্ছে, যদিও এর প্রেক্ষাপট এবং আসল অপরাধী কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি দিনের পর দিন প্রথম থেকে ভারত বিরোধিতা করে নিজের দেশকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলেন। ভারতের কি লাভ হলো? ভারতের অর্থনীতি, পাট শিল্প একটা নতুন ভাবে রিভাইভ করার জায়গা তৈরি হলো। এই মুহূর্তে যদি ভারতের রাজ্য দেখেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা এবং মেঘালয়, এই সকল জায়গা, এই সকল রাজ্যগুলোতে কিন্তু পাট শিল্প আজও বেঁচে আছে। প্রায় 4 লাখ ভারতীয় কিন্তু এখনো পাট শিল্পের উপর ডিপেন্ড করে আছে। যখন বাংলাদেশি পাট ভারতে ঢুকতো, তখন এই যে ভারতের পাট, যাই পাট তৈরি করা হতো, তার দাম কিন্তু অনেকটা কমিয়ে রাখতে বাধ্য হতেন ভারতীয় পাট শিল্পীরা, কারণ বাংলাদেশের পাটের দাম কম। ফলে সেই বাংলাদেশের পাট কিন্তু ভারতের মার্কেট ডমিনেট করতো কিছু সময়, এবং ভারতের পাটকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের পাট ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এই বাংলাদেশের পাট ব্যান করে, স্থলপথে নিষেধাজ্ঞা জারি করে, অন্তত এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে কিন্তু ভারতের পাটের ক্ষেত্রেও একটা খোলা বাজার ভারত সরকার খুলে দিল এই নির্দেশিকা জারি করে, যা নিঃসন্দেহে ভারতের অর্থনীতি যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এবার ডিপ্লোম্যাটিক কারণগুলো বলি, কেন হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল ভারত? জয়শঙ্করের কোর্ট তো আবার একবার মনে করিয়ে দিই, মূল্য চোকাতে হবে। মোহাম্মদ ইউনূসকে কিন্তু মূল্য চোকাতে হলো। তিনি কিছুদিন আগে কি করেছেন?
যখন ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ চলছিল, তিনি পাকিস্তান এবং চায়নার সঙ্গে একটি মিটিং করেছেন। সেই মিটিং এর খবর মিডিয়ায় চলে আসে। সেই মিটিং কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। তুমি সাউথ ইস্ট এশিয়ায় বেঁচে থাকছো, সাউথ ইস্ট এশিয়ায় পলিটিক্স করছো, ব্যবসা করছো, অথচ ভারতকে টপকে চায়না এবং পাকিস্তানের সঙ্গে গোপন বৈঠক করছো এবং সে বৈঠকের খবর সামনে চলে আসছে। তা নিঃসন্দেহে একটা দেশের দূরদর্শিতার ক্ষেত্রে ভালো পদক্ষেপ নয়, ভালো বার্তা নয়। ভারত কড়া মেসেজ দেবে বোঝা গেছিল এবং বুঝতে পেরেই বাংলাদেশের পক্ষ থেকে আরো একটা বার্তা আসে। সেখানে পরিষ্কার বলা হয়েছে এটি একটি অফিসিয়াল মিটিং ছিল, এটা কোনো অ্যালায়েন্স তৈরি করছে না, কোনো জোট তৈরি হচ্ছে না। দয়া করে ভারত ভুল বুঝবেন না এবং আপনারা ভুল বার্তা দেবেন না। আর এখানেই প্রশ্ন, এমন কি অফিসিয়াল মিটিং এর প্রয়োজনীয়তা হলো হঠাৎ করে যে বাংলাদেশ একসঙ্গে পাকিস্তান এবং চীনের সঙ্গে করলো ভারতকে ছাড়া? ভারতের যায় আসে না। বর্তমানে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর ডিপেন্ড করে নেই, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর ডিপেন্ড করে আছে। কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ভারতের মাটিকে ব্যবহার করে কোনো জায়গায় আর ব্যবসা বাণিজ্য করতে পারতো না। একের পর এক পাশ্চাত্যে যত দেশ আছে, স্পেন বলুন, ইতালি বলুন, বিভিন্ন জায়গায় যে বস্ত্র বাংলাদেশ পাঠাতো তা কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে, কলকাতা বন্দরকে ব্যবহার করে, মুম্বাই বন্দরকে ব্যবহার করে। এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে, এই পরিকাঠামো বাংলাদেশে কিন্তু আজও তৈরি হয়নি শেষ 3 মাসে। শুধু মুখে বড় বড় কথা, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি কেউ ভেঙে থাকেন তার নাম মোহাম্মদ ইউনূস। যে ক্ষতি বাংলাদেশে তিনি করলেন, এই ক্ষতিপূরণ আগামী 15 বছরে বাংলাদেশ হবে নাকি অন্তত এখন বোঝা যাচ্ছে না। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি ভাইরাল করুন। ভিডিওটি দেখার আগে আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ক্রিনের এক অংশে যার ছবি দেখছেন, শেয়ার করেন নাই, নিজের পরিবারের সাথে ঘটলে করবেন। এই ফজর আলী নাম দেখছেন, কত সুন্দর ফজর আলী, বাপ মা আদর করে রাখছিল। কিন্তু এই কুলাঙ্গার যে ঘটনা ঘটিয়েছে, আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন। একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি। এই ইন্টারিম সরকার আসার পরেও এই দেশে অনেকগুলো বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু ওই সেই পুরোনো সিস্টেম, আর এই সিস্টেমকে মাইকা বাধ্য করে দিয়েছিল ফজর আলী। আপনি দেখেন যে তারে নিয়ে হালকা গণধোলাই দেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইখান থেকে সে পালাই গেছে, তার চিকিৎসার দরকার কি? নুনুটাই কেটে দিলে তো হইতো নাকি? দর্শক, কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে না, ঘটনা সত্য। এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে। আসামির নাম হচ্ছে ফজর আলী। তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি, দেখেন, আমার যে ট্যাক্সের টাকায় এই জেলখানার ভাত খাওয়ানো হয়, এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না। আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না। এদেরকে ধরবে, ঘটনা প্রমাণিত, চিপা চাপার মধ্যে নিবে, 2টা টুস সিনে শেষ। এটা এইভাবে করা উচিত। অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে, ফোকাস থাকবে, সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে, পুরো বাংলাদেশ দেখবে। ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না, কাক আসবে, পক্ষী আসবে, ঠোকরাইয়া তার বডিটারে ছেদ করবে। মামলার বিষয়টা আপনি যদি দেখেন, যে প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি, ঈদ পরবর্তী সময় সম্ভবত। গেল বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল। আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে। ওই বাড়ির পাশের আরো একজন বোন বলছেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে। পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আমি সবসময় বলি, ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে। আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন। ধরেন প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে, আমি কিন্তু তারা দেখি নাই, আমার কাছে তার ছবিও নাই, ভিডিওটা আমরা দেখছি। এখন আমাদেরকে উচিত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা, আমাদের দরকার হচ্ছে বিচারের জন্য কথা বলা, আওয়াজ তোলা। কিন্তু এই বোনটার ভিডিও শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন না। এই ফজর আলীর ছবি শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন। কারণ হয় কি, অনেক সময় অনেক ঘটনা ঘটে, হয়তো আশেপাশের 2-4 বাড়ির মানুষ চিনে, পুরো বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নাই। আমরা ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেস্কিউস মডেলে নিয়ে, ওই যে বললাম, এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে। দর্শক, লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি যে আবারও ট্রাপে পা দিল, সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি, আরও অনেকেই বলেছেন। কিন্তু
সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে। বিএনপির মধ্যকার নেতাদের একটি অংশ মনে করছে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এবং নির্বাচনের আগে নানান ধরনের টালবাহানা করা হতে পারে। এই একই কথাগুলো আমরা বলে আসছিলাম এবং বিশেষ করে যখন দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, 1-to-1 বৈঠকের মাধ্যমে, সেই বিষয়টি নিয়ে কোনো পক্ষই প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউই কোনো ধরনের কোনো শব্দ উচ্চারণ করেননি, কোনো কথা মানুষের সামনে বলেননি এবং সেখানেই সন্দেহ যে কি আসলে হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে তো এই দাবি জানানো হয়েছে যে দুজনের এই রুদ্ধদ্বার বৈঠকে কি নিয়ে আলোচনা হলো তা যেন পাবলিক করা হয়, কিন্তু সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। সেই জায়গা থেকে বিএনপির একটি অংশ মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দুই পক্ষ যে মোটামুটি একটি ঐকমত্যে পৌঁছেছিল সেটি আসলে সরকার দেবে না, তার আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানান ধরনের এজেন্ডা সামনে নিয়ে আসা হতে পারে সরকারের পক্ষ থেকে এবং সরকারের অনুগত যে পক্ষগুলো রয়েছে তাদের যোগসাজশে। এই কথাগুলো একটু বারবার বলার চেষ্টা করছিলাম। যেমন কি কি বিষয় সামনে এনে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা বেশ জোরে সোরে। এই বিষয়টি সবসময় বলে আসছে যে সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এবং বিশেষ করে এনসিপি, জামাতে ইসলামী তাদের যে দাবি সেটা জোরালো সহকারে উঠানো হতে পারে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই বিষয়টি বিএনপি মানছে না। এনসিপি, জামাতে ইসলামী, ইসলামপন্থী বেশ কয়েকটি দল তারা এই পদ্ধতিতে নির্বাচন চায়, সেই দাবিটি সামনে আনা হতে পারে। বর্তমান ইসির বাতিলের একটি দাবিতে এনসিপির পর্যায় থেকে রয়েছে, যদিও সবকিছু নাটকের অংশ। ইসির মানে সিইসির পদত্যাগ চাই বা বর্তমান নির্বাচন কমিশনারদেরকে অপসারণ করতে হবে, এই দাবি এনসিপি জানিয়ে আসছে। আবার এই নির্বাচন কমিশনের অধীনে যতগুলো আনুষ্ঠানিকতা চলছে, নিবন্ধনের কাজ বা অন্যান্য ইস্যুতে, সেগুলো আবার এনসিপি তাদের অধীনে করে যাচ্ছে। মানে এত দুর্বল স্ক্রিপ্টের নাটক আমাদের সামনে মঞ্চস্থ হচ্ছে, তারপরেও আমাদের কিছু করার নেই। আর বিএনপি বুঝেও না বুঝার ভাব করছে, রহস্যটা সেখানেই। সে বিষয়ে আসছি। আর কি কি সামনে আনা হতে পারে। রাষ্ট্রপতি অপসারণের দাবি ছিল জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি ছিল। তো সেই বিষয়গুলো আবারও জোরালো একটা আওয়াজের জায়গা থেকে বিষয়টি সামনে আনা হতে পারে। রাজনৈতিক ময়দান উত্তপ্ত করার একটা চিন্তাভাবনা অবশ্যই তাদের মধ্যে রয়েছে। এরপরে আরও একটি যে বিষয়, সেটি মানুষের মধ্যে তো একটা আশঙ্কা রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে। যেহেতু জুলাই সনদ একটা দেওয়া হবে, জুলাই চার্টার, সেই বিষয়ে সবাই মোটামুটি একমত, কিন্তু জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে কি করা হবে এবং সরকারের ভেতরকার যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতারা বসে একটা ঘোষণাপত্র সম্ভবত তৈরি করেছে। বিএনপি এমনটা আশঙ্কা করছে, যেটিতে বিএনপির একমত হওয়ার কোনো সুযোগ নাও থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সেই বিষয়টি সামনে আনা হতে পারে। এবং চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যু, এগুলো তো এখনো চলমান রয়েছে বিতর্কগুলো, সরকার সেখান থেকে সরে আসেনি। সেই বিষয়গুলো সামনে নিয়ে এসে যখন সত্যি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাম সংগঠনগুলো তারা লং মার্চ করেছে, নিশ্চয়ই তারা এই বিষয়টিতে আপত্তি জানাবে রাজনৈতিক ময়দানে নেমে এসে। সেক্ষেত্রে একটা পরিস্থিতি চরমভাবে ঘোলাটে হতে পারে। এই সব বিষয় নিয়ে একটা তুমুল উত্তেজনার সৃষ্টি করা হতে পারে, যেখান থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতন পরিবেশ নেই, নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, এমন আশঙ্কা এখন বিএনপির নেতাদের কেউ মনে করছেন। আমাদের কষ্ট হয়, আমাদের মতো সাধারণ মানুষরা এই কথাগুলো কয়েক মাস ধরে অনবরত বলে আসছে, কিন্তু বিএনপি বুঝতে চাইছে না, অথবা বুঝেও কোনো এক রহস্যের কারণে তারা সরকারের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে সেই বিষয়টি যেমন প্রশ্নের, বিএনপির জনপ্রিয়তা যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে ধীরে ধীরে, সেটিও কি বিএনপি বুঝতে পারছে না? এটি আরো গুরুতর প্রশ্ন। এখন প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন, কি কথা হয়েছে সেখানে আমরা কেউ জানি না। তবে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাহেবকে ডেকে নিয়ে তিনি সম্ভবত শুনতে চেয়েছেন সংস্কার প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কোন অবস্থায়। যদি এটি সঠিক হয়ে থাকে, যেটি শোনা যাচ্ছে, তাহলে তার মধ্যে একটা দৃঢ়বিসন্ধি। তিনি বোঝার চেষ্টা করছেন কোন মার প্যাচে, কোন অজুহাতে নির্বাচনটি পেছানো যায়, নির্বাচন কমিশন সংস্কারের মানে বর্তমান পরিস্থিতি কি, তিনি ধারণা নেওয়ার চেষ্টা করেছেন। বিএনপিকে বাইপাস করে আগামীতে সবকিছু করা হতে পারে, এটাও পুরনো কথা। এই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, এটা যেমন সত্য কথা। আবার তিনি না পেরে উঠতে পেরে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যে
অভিযুক্ত চাঁদাবাজদের, দখলবাজদের যেন অ্যারেস্ট করা হয়, সরকার করছে না। সরকার তো ইচ্ছা করে করছে না, বিএনপির জনপ্রিয়তা যেন তলানিতে এসে পড়ে। এই বিষয়গুলো আমরা বারবার বলে আসছি এবং বিএনপিকে বাইপাস করে কতটা বেশ সুকৌশলে অন্য দল এক হচ্ছে তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে একদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাঙ্গালোরের যে সমাবেশটি হলো স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে, সেখানে তারা কাদেরকে দাওয়াত দিল? দাওয়াত দিল হচ্ছে জামাতে ইসলামীকে, এনসিপিকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টিকে, গণ অধিকার পরিষদকে, খেলাফত মজলিসের যে দুই ভাগ, সেই দুই ভাগে সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে, সমাবেশটি হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে এই ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিন আগে, কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসেছিলেন এবং বলেছিলেন যে তারা এক হয়ে নির্বাচন করবে বা তাদের একই মানসিকতার পথে হাঁটবে, কিন্তু বিএনপিকে পাশ কাটানো হলো। বিএনপি কি মেসেজগুলো বুঝতে পারছে? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।